মুভির শুরুতে মহারাজা নামের একজনকে দেখানো হয়। সে এলাকার একটি সেলুনে হেয়ার কাটিংয়ের কাজ করে। আজকে মহারাজা সেলুনের মালিকের কাছে কয়েকদিনের ছুটির আর্জি নিয়ে আসে, কারণ সে তার পরিবারকে নিয়ে ঘুরতে বের হতে চাচ্ছে। সেলুনের মালিক তাকে ছুটি দেয়। পরদিন সকালে মহারাজা তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে একটি টয় শপে যায় এবং সে তার বাচ্চার জন্য খেলনা পছন্দ করছিল। সেই টয় শপের অপোজিটে মহারাজার স্ত্রী এবং বাচ্চা একটি বাড়িতে মহারাজার জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাড়ির ভিতর ঢুকে যায়, যার ফলে সেই দুর্ঘটনায় মহারাজার স্ত্রী সেখানেই মারা যায় এবং মহারাজার মেয়ে বেঁচে যায়। তারপর মহারাজা তার মেয়েকে লালন পালন করে বড় করে। তার মেয়ের নাম ছিল জ্যোতি এবং মহারাজা তার মেয়েকে অনেক ভালোবাসতো। জ্যোতি খেলাধুলা করতে অনেক পছন্দ করত এবং সে তার স্কুলের স্পোর্টস কম্পিটিশনগুলোতেও সবসময় অংশগ্রহণ করত। কিছুদিন পর জ্যোতি তার বাবা মানে মহারাজাকে জানায় যে স্কুল থেকে তাকে স্পোর্টস কম্পিটিশনের জন্য অন্য শহরে যেতে হবে, যা শুনে মহারাজা চিন্তায় পড়ে যায়। কারণ মহারাজা তার মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু তবুও মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সে তার মেয়েকে পারমিশন দিয়ে দেয়। মুভির পরের দৃশ্যে একজন সেলসম্যানকে দেখানো হয় যে তার গাড়িতে রাখা চশমা খুঁজে না পাওয়ার কারণে একটি গ্যারেজের এমপ্লয়িকে মারতে থাকে। লোকটি তার নষ্ট গাড়ি ঠিক করানোর জন্য গ্যারেজে গাড়ি রেখে গিয়েছিল। সেখানে গাড়ির ভিতর তার স্ত্রীর গিফট করা চশমাটাও ছিল, কিন্তু যখন সে তার গাড়িটি পেয়েছিল সেখানে চশমাটা ছিল না। গ্যারেজ এমপ্লয়ি এর সাথে হাতাহাতির কিছুক্ষণ পর সেখানে ধারা নামের একজন লোক আসে এবং গ্যারেজের সবাই বলে যে ওই সেলসম্যানের গাড়ি ডেলিভারি করতে ধারা তাদের বাসায় গিয়েছিল। এগোতে শুনে ওই সেলসম্যান ধারাকেও মারতে শুরু করে এবং তাকে হুমকি দেয় যে আজকে সন্ধ্যার মধ্যে তার হারানো চশমা সে ফেরত চায়। সেদিন রাতে সেলসম্যান তার বন্ধুদের সাথে একটা বার শপে বিয়ার খাচ্ছিল। তখন হঠাৎ করে ধারা সেখানে আসে এবং ধারার হাতে সেলসম্যানের সেই চশমাটাও ছিল, যা ধারা ওই সেলসম্যানের সামনেই ভেঙে ফেলে। যা দেখে সেলসম্যান অনেক রেগে যায় এবং সে ধারাকে মারতে আসে, কিন্তু ধারা সেখানে সেলসম্যানের এবং তার বন্ধুদেরকে অনেক মারধর করে এবং ধমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় মহারাজা একটি মিসিং কমপ্লেন লেখানোর জন্য পুলিশ স্টেশনে আসে। সেখানে সে পুলিশকে জানায় যে তার বাসা থেকে 3 জন লোক লক্ষ্মীকে চুরি করে নিয়ে গেছে। মহারাজার সাথে পুলিশের কথোপকথন থেকে এটা বোঝা যায় যে এই চুরি হওয়া লক্ষ্মী ছিল তার ঘরে রাখা একটি পুরাতন ডাস্টবিন, যেটা সে অনেক যত্ন করে রেখেছিল। কারণ তার স্ত্রী যখন ট্রাক দুর্ঘটনায় মারা যায় তখন সেখানে রাখা এই ডাস্টবিনটা তার মেয়ের উপরে এসে পড়ে, যার ফলে তার মেয়ে সেই দুর্ঘটনা থেকে বেঁচে যায়। পুলিশ মহারাজার এই সব কাহিনী শুনে মহারাজাকে পাগল বলে পুলিশ স্টেশন থেকে বের করে দেয়। পুলিশের এমন ব্যবহারে মহারাজাও অনেক রেগে যায় এবং সে পুলিশ স্টেশনে ভাঙচুর শুরু করে, যা দেখে পুলিশওয়ালা মহারাজাকে সিনিয়র অফিসার আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর থানার সিনিয়র অফিসার বরদরাজন স্টেশনে আসে এবং সে মহারাজাকে তার প্রবলেম সম্পর্কে বলতে বলে। তখন মহারাজা বরদরাজনকে বলে যে সেই দিন রাতে সে তার সেলুন থেকে যখন বাসায় আসে তখন তার বাসায় আগে থেকেই 3 জন লোক ছিল যারা মহারাজার উপর আক্রমণ করে এবং তার লক্ষ্মীকে চুরি করে নিয়ে যায়। বরদরাজন মহারাজার কথা থেকে জানতে পারে যে লক্ষ্মী হলো তার ঘরের পুরাতন একটি ডাস্টবিন এবং ডাস্টবিনটি মহারাজার কাছে অনেক মূল্যবান, যা খুঁজে বের করে দিলে মহারাজা বরদরাজনকে তার বিনিময়ে 5 লক্ষ টাকা দিবে। বরদরাজন টাকার লোভে মহারাজার মিসিং কমপ্লেন লিখে নেয় এবং তার ডাস্টবিন খোঁজার জন্য কাজ শুরু করে দেয়। মুভির অন্যদিকে সিলভা নামের একজন ব্যক্তিকে দেখানো হয় যে কিনা তার সাথীদের সাথে মিলে অন্যদের বাড়িতে ঢুকে চুরি করে। তারা শুধুমাত্র ওইসব বাড়িতেই চুরি করতে যায় যেখানে মহিলা মানুষ থাকে। তারা মাঝে মাঝে চুরি করার পর বাড়ির মহিলাদের ধর্ষণ করে। মুভিতে দেখানো হয় সিলভা একজন বিবাহিত পুরুষ এবং তার একটি মেয়েও আছে। সে তার মেয়েকে অনেক ভালোবাসে। তার মেয়ের পিঠে একটি ঘা ছিল। সিলভা তার মেয়ের পিঠের ঘা ভালো হওয়ার জন্য ড্রেসিং করছিল। সিলভা তার পরিবারের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল।
তার চুরির ব্যাপারে তার পরিবারের কেউই জানতো না। মুভির এই পর্যায়ে সিলভার বাসায় মহারাজার হারিয়ে যাওয়া ডাস্টবিনকে দেখানো হয়, যার মানে হলো সেই দিন রাতে মহারাজার বাড়িতে চুরির ঘটনায় সিলভা জড়িত। অন্যদিকে পুলিশ মহারাজার ডাস্টবিন খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এর মাঝে একদিন মহারাজা থানায় আসে বরদরাজনের সাথে দেখা করার জন্য। সেখানে একজন কার মেকানিক মহারাজার পাশে বসে অপেক্ষা করছিল। কার মেকানিক থানায় ধারা নামের ওই ব্যক্তির মিসিং কমপ্লেন লেখানোর জন্য এসেছিল। মহারাজা তার পাশে বসে থাকা কার মেকানিককে তার প্রবলেম সম্পর্কে জিজ্ঞাসা করলে মেকানিক জানায় যে তার গ্যারেজে কর্মরত ধারা নামের এক ব্যক্তি প্রায় কয়েকদিন ধরেই নিখোঁজ এবং লোকটি মহারাজাকে ধারার ছবিও দেখায়। ধারার ছবি দেখার পর মহারাজা ধারাকে চিনতে পারে এবং মুভিতে তখন মহারাজার ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়, যেখানে মহারাজা সেই দিন রাতে ধারার সাথে ঝগড়া হওয়া সেই সেলসম্যানের সাথে দেখা করতে যায়। মহারাজার বাসায় চুরি হওয়ার সময় মহারাজার সাথে হাতাহাতিতে তাদের তিনজনের একজনের পকেট থেকে একটা কারের টোল পেমেন্টের কাগজ পড়ে গিয়েছিল এবং সে এই টোল পেমেন্টের কাগজের সাহায্যে গাড়ির মালিকের নাম নাম্বার বের করে তার সাথে দেখা করতে আসে। ঠিক তখনই ধারা সেখানে চলে আসে এবং সেলসম্যানের সাথে মারামারিতে জড়িত হয়। মারামারির শেষে ধারা সেখান থেকে চলে যায় এবং মহারাজা ধারাকে ফলো করে তার পিছে পিছে যেতে থাকে। ধারা একটা সময় বুঝতে পারে যে কেউ তার পিছু নিয়েছে এবং সে তার বন্ধুদেরকে একটা জায়গায় অপেক্ষা করতে বলে। মহারাজা ধারাকে ফলো করতে করতে ওই জায়গায় চলে আসে এবং সেখানে ধারার সব বন্ধুরা মহারাজাকে মারার জন্য অপেক্ষা করছে। ধারা এবং তার বন্ধুরা মিলে মহারাজাকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে মহারাজা জানতে পারে যে তার বাসায় সেই দিন চুরি করতে যাওয়া তিনজন ব্যক্তির মধ্যে ধারাও একজন ছিল। সে ধারাকে কনফার্ম করার জন্য ধারার পিঠে কোনো আহত হওয়ার নিশানা আছে কিনা তা খুঁজতে থাকে, কারণ সেদিন রাতে হাতাহাতির সময় মহারাজা একজনের পিঠে কাটার নিশানা আছে এমনটা বুঝতে পারে। ধারা সেখানে মহারাজাকে জানায় যে মহারাজা যতই চেষ্টা করুক না কেন সে ধারার কিছুই করতে পারবে না, কারণ সেই দিন রাতে তার বাসায় ধারার সাথে আরও বাকি যে দুইজন ছিল তার মধ্যে একজন পুলিশের লোক ছিল। একথা বলে ধারা তার বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় মহারাজা ধারার উপর প্রচণ্ড রাগ ওঠে এবং সে ধারাকে বাইক নিয়ে যাওয়ার সময় ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে। তখনই ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। ঘটনার এই পর্যায়ে এটা বোঝা যায় যে মহারাজা আসলে থানায় এসেছিল সেই পুলিশওয়ালার খোঁজে যার কথা ধারা মহারাজাকে বলেছিল। মুভির পরের দৃশ্যে সিলভাকে দেখানো হয়। সামনেই সিলভার মেয়ের জন্মদিন। সিলভা তাই ফোনে তার স্ত্রীকে জানায় যে সে তার মেয়েকে এই জন্মদিনে স্বর্ণের চেইন গিফট করবে। মেয়ের জন্মদিনের দিন সিলভার স্ত্রী সিলভাকে বলে শেভ করে আসার জন্য এবং সিলভা শেভ করার জন্য মহারাজার সেলুনে যায়। সেখানে সিলভার মোবাইলে একটা কল আসে। কল করা লোকটি সিলভাকে জানায় যে তাদের রাতে মানুষের বাসায় চুরি করার বিষয়টা পত্রিকায় ছাপানো হয়েছে, যা শুনে সিলভা তাকে বোঝায় যে তারা চুরি করার পর সেখানে কোনো প্রমাণ রেখে আসেনি, সুতরাং এটা নিয়ে যাতে সে কোনো টেনশন না করে। মহারাজা সিলভার সব কথা শুনতে পায় কিন্তু না শোনার ভান করে সিলভাকে তার সেলুন থেকে বিদায় দেয়। সিলভা তখন সন্দেহ করছিল হয়তো মহারাজা তার সব কথা শুনতে পেয়েছে এবং সে সন্দেহ নিয়েই বাড়ি ফিরে আসে। সিলভা বাসায় এসে প্ল্যান করে সে মহারাজাকে তার রাস্তা থেকে সরিয়ে দেবে। তখনই সিলভার স্ত্রী তার মেয়ের জন্য করে আনা সোনার চেইনটা পরাতে গিয়ে চেইনটা কোথাও খুঁজে পায় না, কারণ সিলভা চেইনটা মহারাজার সেলুনে ভুলে ফেলে এসেছে। অন্যদিকে দেখা যায় মহারাজা তার সেলুনে চেইনটা পেয়ে সে সিলভাকে তা ফেরত দিতে তার বাড়িতে আসে। চেইনটা ফেরত আনতে সিলভা ঘর থেকে বের হতেই দেখে মহারাজা তার বাসার দিকেই আসছে। দুর্ভাগ্যবশত ঠিক তখনই পুলিশও জিজ্ঞাসাবাদের জন্য সিলভার বাড়িতে আসছিল। মহারাজার পেছনে পুলিশ দেখে সিলভা তার বন্ধুকে বলে যে মহারাজা তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ নিয়ে এসেছে, যা শুনে মহারাজার বন্ধু ভয় পেয়ে বন্দুক বের করে পুলিশের দিকে তাক করে। পুলিশ তখনই সিলভার বন্ধুকে গুলি করে মেরে ফেলে এবং সিলভাকে ধরে নিয়ে যায়। সিলভা তার অ্যারেস্ট হওয়ার জন্য মহারাজাকে দায়ী বলে মনে করে। এখানে সিলভার সাথে মহারাজার ঘটে যাওয়া এই সব ঘটনাই ঘটেছে অতীতে।
পরের সিনে মহারাজাকে আবার বর্তমানে দেখানো হয়। পুলিশ মহারাজাকে জানায় যে ডাস্টবিনটা খুঁজে পাওয়া গেছে, সে যেন তার কথা অনুযায়ী বাকি টাকাটা দিয়ে ডাস্টবিনটা নিয়ে যায়। মহারাজার হারিয়ে যাওয়া ডাস্টবিনের হুবহু নকল একটা ডাস্টবিন বানানো হয় মহারাজাকে দেওয়ার জন্য, কিন্তু ডাস্টবিন চুরির জন্য নকল চোর খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তখন পুলিশ অফিসার তার কর্মীদেরকে জানায় পরদিন সকালের মধ্যেই যাতে একটা চোরের ব্যবস্থা করা হয়, যে এই ডাস্টবিন চুরির দায় নিজের মাথায় নেবে এবং যে এই চোরকে আনতে পারবে তাকে 50,000 টাকা দেয়া হবে। এটা শুনে তারই এক পুলিশ কনস্টেবল নাল্লা শিবম চুরির দায় মাথায় নিতে রাজি হয়ে যায়। সে কনস্টেবল তার চুরির কাহিনীটাকে ভালোভাবে সাজানোর জন্য মহারাজার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি শুনতে চায়। তাই মহারাজাকে আবারও পুলিশ স্টেশনে ডাকা হয় তার পুরো ঘটনার বিবরণ দেওয়ার জন্য। পরদিন মহারাজা পুলিশ স্টেশনে আসে এবং পুরো ঘটনাটি আবার বলতে শুরু করে। এখানে মহারাজা নিজের পরিচয় দিয়ে ঘটনাটা বলতে শুরু করে। মহারাজা জানায় যে সেই দিন রাতে সে তার ঘরের তালা খুলে বাসায় ঢুকে। সে তার রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করা শুরু করে। ঠিক তখনই কে যেন তার পেছন থেকে মুখ চেপে ধরে, তাকে অনেক মারধর করে এবং সব কিছু চুরি করে নিয়ে যায়, সাথে তার ডাস্টবিনও চুরি করে নিয়ে যায়। মুভির এই পর্যায়ে সেই দিন রাতে ঘটে যাওয়া আসল ঘটনার উন্মোচন হয়। সেই দিন রাতে মহারাজার বাসায় আসতে দেরি হয়। মহারাজা আসার আগেই তার মেয়ে জ্যোতি বাসায় আসে এবং পুরো ঘটনাটা আসলে ঘটে মহারাজার মেয়ের সাথে। সে জামা কাপড় চেঞ্জ করা শুরু করে এবং সেখানে সেই 3জন লোককে দেখানো হয়, ধারা, সিলভা এবং নাল্লা শিবম। তারা প্রথম থেকেই মহারাজার বাসায় ফেরার জন্য অপেক্ষা করছিল, কারণ মহারাজার কারণে সিলভাকে অনেক বছর জেল খাটতে হয়েছিল এবং সে তার পরিবারকে হারিয়েছিল। আর সিলভা তারই প্রতিশোধ নেয়ার জন্য মহারাজার বাসায় এসেছে। কিন্তু বাসায় মহারাজাকে না পেয়ে তারা তার মেয়ের উপর রাগটা ঝেড়ে দেয়। নাল্লা শিবম প্রথমে পেছন থেকে জ্যোতির মুখ চেপে ধরে, ধারা জ্যোতির চোখটা বেঁধে দেয়। জ্যোতি নিজেকে বাঁচাতে গিয়ে দৌড়ানোর চেষ্টা করলে সিলভা তার মাথায় আঘাত করে তাকে আহত করে দেয়। এরপর ধারা আর নাল্লা শিবম জ্যোতিকে একাধিকবার ধর্ষণ করে সেখান থেকে চলে যায়। ঘটনার দিন রাতে মহারাজা বাসায় এসে দেখে তার মেয়ে আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। সে তখন তার মেয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। চিকিৎসাধীন অবস্থায় জ্যোতি তার বাবা মহারাজাকে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা বলে এবং সে মহারাজাকে বলে সে জানতে চায় কেন তার সাথে এই লোকগুলো এমনটা করলো। এরপর থেকেই মহারাজার শুরু হলো লক্ষ্মীকে খোঁজার যাত্রা, যার আড়ালে সে খুঁজে যাচ্ছে তার মেয়ের ধর্ষণকারীদের। কাহিনীটা বলতে বলতে মহারাজা কান্নায় ভেঙে পড়ে। সে বলে, ওরা 3জন ছিল আর আমি একা ছিলাম। ওরা অনেক শক্তিশালী ছিল, তাই আমি তাদের সাথে পেরে উঠতে পারিনি। এই বলে মহারাজা পুলিশ স্টেশন থেকে চলে যায়। আর অপর পাশ থেকে মোবাইলে এই পুরো কাহিনীটাই শুনছিল পুলিশ ইন্সপেক্টর এবং নাল্লা শিবম, যে কিনা মহারাজার ডাস্টবিন চুরির দোষ নিজের মাথায় নিতে চলেছে। মোবাইলে এই কাহিনী শোনার পর নাল্লা শিবমের মুখের হাসি উড়ে যায়, কারণ সে তখন বুঝতে পারে যে এই সেই মহারাজা যার মেয়েকে সে একাধিকবার ধর্ষণ করেছে এবং মহারাজা এখানে যে কাহিনীটা বলছে সেটা তার সাথে নয়, বরং তার মেয়ের সাথে ঘটেছে। পরদিন ইন্সপেক্টর তার সাথে নাল্লা শিবমকে নিয়ে মহারাজার বাড়িতে আসে এবং মহারাজাকে বলে যে সেই দিন রাতে তার বাসায় যা ঘটেছিল তার সাথে নাল্লা শিবম জড়িত ছিল, মানে সেই ডাস্টবিনটা নাল্লা শিবম চুরি করেছে। মহারাজা বলে যে নাল্লা শিবমকে মাফ করে দিতে, কিন্তু ইন্সপেক্টর মহারাজাকে বলে সে তোমার মেয়েকে ধর্ষণ করেছে, তবুও তুমি কি তাকে মাফ করে দিতে চাচ্ছ? একথা শুনে মহারাজা অবাক হয়ে যায়, কারণ তার মেয়েকে ধর্ষণ হওয়ার বিষয়টা পুলিশের কোনোভাবেই জানার কথা নয়। প্রথম থেকেই মহারাজার শুধুমাত্র ডাস্টবিন চুরি নিয়ে এতটা তাণ্ডব করার কারণে পুলিশ ইন্সপেক্টর ও তার টিম ইনভেস্টিগেট করতে করতে সেই হসপিটালে আসে যেখানে মহারাজার মেয়ে অ্যাডমিট ছিল এবং সেখান থেকে তারা পুরো ঘটনাটি জানতে পারে। এরপর পুলিশ আস্তে আস্তে সেই 3জনকেই খুঁজে বের করে যারা এই ধর্ষণের সাথে জড়িত। সে মহারাজাকে জানায় যে তার মেয়ের এই ঘটনার সাথে নাল্লা শিবম, ধারা এবং সিলভা জড়িত। পুলিশ ইন্সপেক্টর তখন নাল্লা শিবমকে মহারাজার হাতে তুলে দেয়। মহারাজা দা দিয়ে কুপিয়ে কুপিয়ে নাল্লা শিবমকে আহত করে, তারপর তার গলা কেটে হত্যা করে মেয়ের ধর্ষণের প্রতিশোধ নেয়। এরপর মহারাজা চলে যায় সিলভার কাজের স্থানে। সেখানে গিয়ে সে একে একে সবাইকে মারতে শুরু করে।
যখন সে সিলভাকে তার সামনে দেখতে পায় তখন সে সম্পূর্ণরূপে হতভম্ব হয়ে যায়। সিলভা মহারাজাকে একের পর এক মারতে থাকে, কিন্তু মহারাজা সিলভাকে আঘাত করতে পারে না। সিলভা মহারাজাকে বলতে থাকে যে সে মহারাজার কারণে তার পরিবারকে হারিয়েছে। অনেকক্ষণ মার খাওয়ার পর মহারাজা সিলভাকে পাল্টা মারা শুরু করে। একটা সময় মহারাজা সিলভার 2 পা ভেঙে দেয় যাতে সে আর হাঁটতে পারে না। সিলভা মাটিতে শুয়ে শুয়ে হাসতে থাকে এবং মহারাজাকে বলে যে সে মহারাজাকে যে কষ্ট দিয়েছে তা মহারাজা সারা জীবনও ভুলতে পারবে না। মেয়ের মুখ দেখলেই মনে পড়ে যাবে তার সাথে কি হয়েছিল। এমন সময় সেখানে জ্যোতি এসে পৌঁছায় এবং সে মহারাজাকে অনেক রিকোয়েস্ট করে সিলভার সাথে দেখা করে। জ্যোতি তখন সিলভাকে একটা গয়নার পুঁটলি দিয়ে বলে যে এটা নেয়ার জন্যই তো সে বাসায় এসেছিল, তাই এটা তার জন্য রেখে যাচ্ছে। এটা বলে জ্যোতি সেখান থেকে চলে যাচ্ছিল। সিলভা সেই মাটিতে পড়ে থাকা গয়নার পুঁটলিতে দেখে সেই সোনার চেইনটি যেটা সিলভা তার মেয়েকে দেওয়ার জন্য বানিয়েছিল। তখন সিলভা জ্যোতির কাঁধের সেই ক্ষতস্থানটি লক্ষ্য করে যা ছোটবেলায় সিলভার মেয়ের কাঁধে ছিল, এবং সিলভা সবসময়ই তার মেয়ের সে ক্ষতস্থানটির যত্ন নিত। এটা দেখে সিলভার আর বুঝতে বাকি রইল না যে এই জ্যোতি তার নিজের মেয়ে। আসলে সিলভার অ্যারেস্ট হওয়ার পরে মহারাজা তার স্ত্রীকে নিয়ে 2 বার সিলভার বাড়িতে যায়। সেখানে সিলভার স্ত্রী আর মেয়েকে না পেয়ে তারা তাদের নতুন ঠিকানা খুঁজে বের করে সেখানে যায় সিলভার কাছ থেকে হারিয়ে যাওয়া সেই চেইনটা ফেরত দিতে, যেটা সিলভা তার মেয়ের জন্য বানিয়েছিল। কিন্তু সিলভার স্ত্রী চেইনটা নিতে চায় না, কারণ তা অসৎ উপায়ে অর্জন করা। তখনই মহারাজার স্ত্রী রাস্তার ওপাশে থাকা পুতুলের দোকান থেকে সিলভার মেয়ের জন্য খেলনা কিনে আনতে বলে, আর সে সময়ই ঘটে যায় সেই ট্রাক দুর্ঘটনা। সেই অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছিল, মহারাজার স্ত্রী, সন্তান এবং সিলভার স্ত্রী। শুধুমাত্র সেই ডাস্টবিনে চাপা পড়ে বেঁচে গিয়েছিল সিলভার মেয়ে। তখন থেকেই মহারাজা সিলভার মেয়েকে নিজের মেয়ের মতো করেই মানুষ করে। সিলভা যখন বুঝতে পারে যে সে অন্যের মেয়ের ক্ষতি করতে গিয়ে নিজের মেয়েরই কত বড় ক্ষতি করেছে, তখন সিলভার অনুশোচনার শেষ থাকে না। সিলভা অনুশোচনায় চিৎকার করে কাঁদতে থাকে। সে মহারাজার পা ধরে মাফ চায় একবার তার মেয়েকে তার কাছে আনার জন্য। সে তার মেয়েকে শেষবারের মতো একবার দেখতে চায়, কিন্তু মহারাজা সিলভাকে বলে সে তোমার মেয়ে নয়, সে আমার মেয়ে। এই বলে মহারাজা সেখান থেকে চলে যায়। সিলভা তার করা কুকর্মের জন্য নিজের মাথা নিজেই চাপড়াতে থাকে। নিজের প্রতি তার অনেক ঘৃণা হচ্ছিল তখন। যে মেয়েটাকে ছোটবেলায় সে এত ভালোবাসতো, যে মেয়ের জন্য সে তার জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিল, আজ সেই মেয়ের জীবনই সে তার নিজ হাতে নষ্ট করে দিল। এই ঘৃণা আর অনুশোচনা থেকে সিলভা সেই উঁচু বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তার মাথার কাছেই পড়েছিল সেই সোনার চেইনটা, আর সিলভার মাথার রক্তে ভেসে যাচ্ছিল তার মেয়ে জ্যোতির পদচিহ্ন। এভাবেই শেষ করা হয় মহারাজা মুভির কাহিনী।